রওশনকে বাদ রেখে 289 আসনে প্রার্থী দিল জাতীয় পার্টি। ঢাকা ও রংপুরে জিএম কাদের। নির্বাচনী গণজোয়ার চায় আওয়ামী লীগ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের জন্য স্বতন্ত্র প্রার্থীর অনুমতি। নির্বাচনে থাবা বসিয়েছে বিদেশি শক্তি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের বিকল্প নেই, সাফ জানালেন সিইসি। অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্যের ব্যবহার নয়, উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে বাদ রেখেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 289 আসনে প্রার্থী ঘোষণা করছে জাতীয় পার্টি। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদ নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করলে মনোনয়ন দেওয়া হবে। আর পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে ঢাকা 17 সহ 2টি আসনে প্রার্থী করা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। বিকেল 4টায় মনোনয়ন ঘোষণার কথা থাকলেও প্রায় 1.5 ঘন্টা পর বনানী কার্যালয়ে আসেন মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। আমরা প্রায় 289 আসনে 1800 মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে বাছাই করে 289 আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রংপুর 3 গোলাম মোহাম্মদ কাদের এমপি, রংপুর 4 পীরগাছা মুস্তফা সেলিম বেঙ্গল, রংপুর 5 মোহাম্মদ আনিসুর রহমান। তালিকায় ঠাঁই পেয়েছেন একাদশ সংসদের বেশিরভাগ সংসদ সদস্যরা। তবে ফাঁকা রাখা হয়েছে বিরোধী দলের নেতা রওশন এরশাদের ময়মনসিংহ 4 সহ 11টি আসন। বলেছি যে আপনি লোক পাঠান, যদি আপনি হুকুম করে নির্দেশ দেন তা আমি নিজেকে দিয়ে আসবো। তা আমাকে তিনি দিয়ে আসার জন্য নির্দেশ দেন নাই, লোক পাঠান নাই। বাকিগুলোতে 2-3টা আছে, ওইটা পাওয়া যায়নি। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর 3 এবং ঢাকা 17 আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন। মহাসচিব মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ 3 আসনে লড়বেন। এছাড়া ঢাকা 6 থেকে কাজী ফিরোজ রশিদ ও গাইবান্ধা 1 থেকে আবারও লাঙ্গলের প্রার্থী হচ্ছেন একাদশ সংসদের সদস্য শামীম হায়দার পাটোয়ারি। প্রার্থী ঘোষণার সময় চুন্নু বলেন, জাতীয় পার্টির আসন নিয়ে কোনো সমঝোতা বা জোট করবে না, নিজস্ব প্রতীক নিয়ে লড়বে। এককভাবে আমাদের নিজস্ব প্রতীকে আমরা নির্বাচন করব। ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে তাহলে আল্লাহর রহমত ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আবার ক্ষমতায় যাব। এদিকে লাঙ্গল প্রতীক পেয়ে খুশি জাতীয় পার্টির নেতারা। তারা বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে তাদের বিজয় নিশ্চিত। মনোনয়নটা বিশেষ একেবারে ঈদের মতন চমৎকার মনোনয়নপত্র হয়েছে। আমি আগেও 2বার এমপি ছিলাম এই ধামবাই থানা থেকে। আমাকে জনগণ আমাকে প্রচুর ভালোবাসে। আমাদের মাননীয় চেয়ারম্যান যে আদেশ দিবেন সাথে সাথে সে আদেশ আমরা মান্য করব। এখন বিএনপি আর আওয়ামী লীগ নেই, সকল মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। জাতীয় পার্টি অনেক সিটের ব্যবধানে ইনশাআল্লাহ এদেশে সরকার গঠন করতে সম্মত। পাশাপাশি মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। আমি একটা নমিনেশন পেপার কিনেছি, কিন্তু এখন পর্যন্ত ডিক্লারেশন কেন পাইলাম না, এটা আপনাদের কাছে প্রশ্ন আমার। সবাই যে সন্তুষ্ট হয়েছে তা কিন্তু না, এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে কৌশল হিসাবে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দিচ্ছে দল। দলীয় মনোনয়ন প্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে চিঠি তুলে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় 71 জন সংসদ সদস্যকে বাদ দেওয়া হয়েছে। তবে তাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের কথা ভাবছেন। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই সদ্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের আনাগোনা। আনুষ্ঠানিকভাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীতদের হাতে চিঠি তুলে দেন। এই সময় ওবায়দুল কাদের বলেন, দেশে নির্বাচনের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি নির্বাচনে না আসলেও তাদের দলের অনেকেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 25 থেকে 30টি পার্টি এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এখন বিএনপি অ্যাজ এ পার্টি
অংশ না নিলেও বিএনপির অনেক নেতাই প্রস্তুতি নিচ্ছে। স্বতন্ত্র প্রার্থীর অনুমতি আওয়ামী লীগের কৌশল বলেও জানান তিনি। আমরা দুটা আমাদের যা আমরা পরে প্রকাশ করব, সেটা আমাদের টেকনিক্যাল বিষয় থাকতে পারে, কৌশলগত বিষয় থাকতে পারে। আমাদের স্ট্র্যাটেজিক দিক থেকে এখানে কোনো ত্রুটি হয়নি। জোটটা নির্বাচনের স্বার্থে কোন পথে সুবিধাজনক, এসব অনেক কিছু আমাদের ভাবতে হচ্ছে। মনোনীতরা চিঠি হাতে নিয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করার কথা জানান, পাশাপাশি নৌকার বিজয় নিশ্চিত করার কথাও জানান তারা। এই 5 বছরে যেই কাজগুলো আমাদের অসমাপ্ত আছে সেগুলোকে আমরা সমাপ্ত করব। মাদারীপুর 3 আসনকে স্মার্ট আধুনিক মাদারীপুর গড়ার প্রচেষ্টা আমরা আপ্রাণ চেষ্টা করব। ইশতেহার নিয়ে আমরা জনগণের কাছে যাব, জনগণ আমাদের ম্যান্ডেট দিবে এবং আমাদের দায়িত্ব হবে 5 বছরে সেই ইশতেহার বাস্তবায়ন করা। এবার নির্বাচিত হতে পারলে এই আগামী 5 বছরে আমি বরিশাল শহর এবং বরিশাল সদর উপজেলাকে আমি সমৃদ্ধশালী করব। মনোনীতদের অনেকেই সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় তারা বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান। মাঠে না এসে তারা ভাঙচুর করবে, অগ্নিসন্ত্রাস করবে, মানুষ মারবে, এটা তাদের স্বাভাবিক একটা গতি। প্লেয়ার ছাড়া গোল দিয়ে কোনো লাভ আছে? একই সঙ্গে ভোটারদের বাধা দেয়া হলে প্রতিহত করা হবে বলে জানান তারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ এবারও 14 দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে। তাই 298 আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হলেও জোটের সঙ্গে তার সমন্বয় করা হবে। সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাসান মাহমুদ একথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের 71-72 জন যে বাদ পড়েছে, এটি সবসময় প্রতি নির্বাচনেই কিছু প্রার্থী বাদ পড়ে। তো এবার আগে থেকেই বলা হয়েছিল যারা জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে গেছে বা যারা যে কোনো কারণে বিতর্কিত হয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না, এবং সেই কারণেই এবার অনেক বেশি প্রার্থী বাদ পড়েছে এবং বাদ পড়াটা স্বাভাবিক। সেখানে কে মন্ত্রী বা বড় নেতা সেটি বিষয় নয়, জনপ্রিয়তা যার নাই তাকে মনোনয়ন দেওয়া হয়নি। নির্বাচনে বিদেশি শক্তি থাবা বসিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, দেশের অর্থনীতি বাঁচাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিকল্প নেই। বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। শিউলি শবনমের প্রতিবেদন। নির্বাচন পূর্ববর্তী অনিয়ম ও অপরাধ তদন্তে বিচার বিভাগীয় 300 কর্মকর্তা নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির 3 দিনের প্রশিক্ষণ শুরু হয় আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। প্রথম দিনের প্রশিক্ষণে অংশ নেন 105 জন কর্মকর্তা। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকলের আন্তরিক ও সৎ এবং সাহসী সহায়তা আমাদের লাগবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সংকটে আছে দেশ। নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বে যে বিভাজন তৈরি হয়েছে সেটা কাঙ্ক্ষিত ছিল না। নির্বাচন নিয়ে যে বিতর্ক দেশে এখন, সেটি অনাকাঙ্ক্ষিত। এই নির্বাচনের ফেয়ারনেসকে উপলক্ষ করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত হয়ে গেছে। সাধারণভাবে যদি জনগণ বলে থাকেন যে এবারকার নির্বাচনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হয়েছে, তাহলে এটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন চাচ্ছি। দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ রক্ষায় অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনে বিদেশিরাও থাবা বসিয়েছে, এটা দুঃখজনক। আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা হাত এসে পড়েছে, তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেক কিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল করতে হবে। এ সময় বিচার বিভাগীয় কর্মকর্তাদের স্বাধীন ও সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। মানুষের আস্থাটা বিচার বিভাগের উপর বা বিচারকদের উপর অনেক বেশি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।
সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে সিইসির উদ্বেগের যথেষ্ট কারণ আছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে দেশটির চাওয়াকে আমরা অগ্রাহ্য করতে পারি না। তবে সিইসির মতো সরকার কোনো চাপ অনুভব করছে না। এসব বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সম্প্রতি বড় বড় দেশগুলো তারা একে একে জগা করতেছে। উই ডোন্ট ওয়ান্ট এগুলো, আমরা উই ডোন্ট ওয়ান্ট ইট, দিজ আর নট উই ডোন্ট ওয়ান্ট ইট। আমরা জিনিসপত্র যে বিদেশে বিক্রি করি আমাদের কেউ দাক্ষিণ্য করে না। আমরা সস্তায় ভালো জিনিস যথাসময় বিক্রি করি বলেই তারা কিনে। আর আমেরিকার একটা প্রাইভেট সেক্টরে প্রাইভেট লোকগুলো কিনে, তারা যেখানে ভালো পায়, সস্তা পায়, ভালো কোয়ালিটি, অন টাইম এবং ফেল করে না সাপ্লাইটা, ওদের কাছে যায়। আমরা সেইখানে যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছি, কারণ আমরা আমাদের নিজেদেরও যাচাই করতে চাই। আর আমরা তাদের যদি কোনো জনসমর্থন থাকে, আমরা চাই দে শুড জয়েন, তারা ইলেকশনে আসবে, তাদের জনসমর্থন আছে কিনা সেইটা তারা প্রমাণ করবে। এখন থেকে অনুমতি ছাড়া কারো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব তথ্য অন্য কেউ ব্যবহার করতে পারবে না। অনুমতি দিলেও একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তথ্যের সুরক্ষা দিতে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বহুল প্রত্যাশিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। তথ্যের অপব্যবহার করলে লঙ্ঘনকারীকে 3 থেকে 5 লাখ টাকা জরিমানা গুনতে হবে। বিদেশি প্রতিষ্ঠান হলে এই অর্থদণ্ড মোট টার্নওভারের শতকরা 5%। যদি অনুমতিও দেয়, তারপরও ওই নির্ধারিত পদ্ধতি বা বিধি অনুসরণ না করে এটা ব্যবহার করা যাবে না। সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানেই যেন এই কাজটা করতে পারবে সেরকম একটা সুযোগ রাখার জন্য এটি বলা হয়েছে। কেউ যদি কমপ্লেন করে যে আমার তথ্যটা সে এরকম অপব্যবহার করছে, তখন তাকে এইটা বলা হয়েছে যে সে তখন এটাকে চেক করে দেখতে পারবে। আর্থিক জরিমানার কথা বলা আছে বিভিন্ন ক্ষেত্রে। ডিজিটাল ডেটার পাশাপাশি বায়োমেট্রিক এমনকি ডিএনএ ডেটা এর মধ্যে পড়বে। গবেষণার জন্য উপাত্ত নেওয়া হলে গোপনীয়তা রক্ষার পাশাপাশি পূর্বানুমতি নিতে হবে। 4 সদস্যের বোর্ড প্রয়োজনীয় জনবল নিয়ে কাজ করতে পারবে। উপাত্ত সংগ্রহকারীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে আইনে। উপাত্ত সুরক্ষা বোর্ড নামে একটি প্রতিষ্ঠান তৈরি করা হবে। সেই বোর্ড এই ব্যাপারগুলো দেখাশোনা করবে। এই বোর্ড বিধিবিধান তৈরি করবে এবং সেই বিধিবিধানের আলোকেই সকলের তথ্য সংগ্রহ করতে হবে এবং তথ্য। বৈঠকে প্রত্যেক উপজেলায় উন্নয়ন কাজে ভূমির ব্যবহারে একটি মহাপরিকল্পনা রাখা বাধ্যতামূলক করে অনুশাসন দিয়েছে প্রধানমন্ত্রী। এছাড়া বৈঠকে জৈতা ফাউন্ডেশন আইনের খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নেব সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বাস্তবতা বিবর্চিত, বললেন অ্যাটর্নি জেনারেল। ভালোভাবে যাচাইয়ের আহ্বান। বিতর্কিতরা বাদ পড়ায় খুশি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। নৌকা জেতাতে কাজ করবেন ঐক্যবদ্ধভাবে। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে গ্রেপ্তার বেশি হচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বাস্তবতা বিবর্চিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, যারা অগ্নি সন্ত্রাস করছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের আগে বাংলাদেশের কর্তৃপক্ষ বিরোধী নেতাকর্মী সমর্থকদের লক্ষ্যবস্তু করছে। গত 28 অক্টোবর প্রধান বিরোধী দল বিএনপির পূর্ব পরিকল্পিত সমাবেশের পর থেকে প্রায় 10,000 বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তারেরও অভিযোগ তুলেছে সংস্থাটি। পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণের পরই এ ধরনের বিবৃতি দেওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। ছিল না, ওনাদেরকে কোনো রিপোর্ট দিতে হলে সম্পূর্ণ বিষয়টাকে অবগত হয়ে রিপোর্টটা দেওয়া উচিত। ওনারা না জেনে এই কথাগুলো বলা দুর্ভাগ্যজনক এবং এটা সত্যি না। কারণ সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো, আমাদের দেশে আমার প্রচলিত আইনের ব্যবস্থায় কোনোভাবেই কোনো বিচার করা সম্ভব না।
বাসে আগুন দেওয়ার সময় আবারও রাজধানীর শনির আখড়া থেকে 4 যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, দুর্বৃত্তদের ব্যবহৃত মোবাইল থেকে নাশকতা বিভিন্ন ভিডিও ও নেতাদের কাছে সেগুলো পাঠানোর প্রমাণ পাওয়া গেছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নাশকতার ঘটনায় আটককৃতদের কাছ থেকে তার নাম পাওয়া গেলেই গ্রেপ্তার করা হবে। তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। 5 মিনিটের মধ্যেই আমরা এই 4 জন যুবদল নেতাকে হাতে নাতে গ্রেপ্তার করেছি এবং তারা যুবদলের নেতা, তারা এটা স্বীকার করেছেন পদ পদবি, তারা একজনের সভাপতিও আছে। আবার তারা যে এই আগুনটা লাগিয়েছেন, তারা তাদের এই যুবদলের যে নেতা, ঢাকা মহানগর দক্ষিণের যে নেতা রবিউল ইসলাম নয়ন, আরও বড় বড় নেতা, তাদের কাছে তারা ছবিটা পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা করে শত কোটি টাকা মালিক নড়াইলের বেনজির হোসেনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান বলেন, বেনজির যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি বিমান চালকের প্রোফাইল হুবহু কপি করে একটি ফেসবুক প্রোফাইল তৈরি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বেনজির হোসেন নড়াইল সদরে আরপাড়া মির্জাপুরে 5 বিঘা জমির ওপর 2টি ডুপ্লেক্স ভবন, 3 বিঘার ওপর বিলাসবহুল ভবন, 20 বিঘা জমির ওপর মাছের ঘের ও সাভারে বহুতল ভবন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। 5 বিঘা জমির উপরে 2টা ডুপ্লেক্স বাড়ি, আমাদের তথ্য মতে সে প্রায় 100 কোটি টাকা ইনকাম করেছে। স্থাবর সম্পত্তি আমরা জানতে পেরেছি এবং সবকিছুই এই 5 বছরের মধ্যে করেছে। সিরাজগঞ্জের হাটিকুমরুল এবং রাজবাড়ির গোয়ালন্দের হিজড়ারা ঘুরে দাঁড়াচ্ছে। আশ্রয়ন প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই পেয়ে উচ্ছ্বসিত তারা। ফল ফুলে ছায়া সুনিবিড় আঙিনা পরিপাটি করে সাজিয়ে করছে বসবাস। পাশাপাশি সংসার চালাতে কৃষিকাজের পাশাপাশি হাঁস মুরগি ও গবাদি পশু পালন করছে তারা। সিরাজগঞ্জ ও রাজবাড়ির প্রতিনিধি তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। একসময় অবহেলা বঞ্চনা যাদের পিছু ছাড়ত না, পরিবার থেকে বিচ্ছিন্ন সেই হিজড়ারা ঘরসহ জমির মালিকানা পেয়েছে। 2017 সালে 66% জমিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প প্রিয়নীরে 5 ইউনিটের 4টি সেমিশেড নির্মাণ করা হয়। এখানে গুরুমায়ের সাথে আশ্রয় পায় 40 জন হিজড়া। তারা গবাদি পশু ও হাঁস মুরগি পালন করে আয় করছে। মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাধারা যেভাবে কাজ করছে, এভাবে হয়তোবা কোনো লোকই কোনো সরকারই আমাদের জন্য চিন্তা করেনি। অতীতে যেখানে ভাড়া দিয়ে বাড়ি মিলত না, সেখানে এ নীড়ে আশ্রয় পাওয়ায় হিজড়া জনগোষ্ঠীরা দারুণ খুশি। নিজেদের কাজের পরিধি আরও বাড়াতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি তাদের। আমাদের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দিয়েছেন, এমন একটা পর্যায়ে স্বীকৃতি দিয়েছে, এটা নিয়ে আমরা এখন অনেক খুশি। আগে অনেক ভাড়া বাড়িতে থাকতাম, খুবই কষ্টে থাকতাম, এখন অনেক শান্তিতে আছি। হিজড়াদের জীবনমান উন্নয়ন তথা আয়বর্ধক কর্মসূচিতে অন্তর্ভুক্তিতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তৃতীয় লিঙ্গের এই লোকদেরকে যে সুযোগ সুবিধাটা প্রদান করেছেন, এটা কোনো সরকারি করেননি। হাঁস মুরগি কবুতর সহ বিভিন্ন পোষা প্রাণী আমরা কিনে দিয়েছি, সেগুলো মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। সার্বিকভাবে আমাদের চেষ্টা অব্যাহত আছে তাদের কর্মসংস্থানের জোগাড় করা। এদিকে রাজবাড়ির গোয়ালন্দে কাঙ্ক্ষিত ঠিকানা পেয়েছে তৃতীয় লিঙ্গের 7 সদস্য। আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে এখন আত্মমর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখছে তারা। এখনো আমার চোখে স্বপ্নই মনে হচ্ছে যে আমরা কখনো জমির মালিক হব, কখনো ঘরের মালিক হব, এটা কখনোই ভাবতে পারিনি। ঘর বাড়ি দিয়েছে, আমাদের বাসস্থান দিয়েছে বসবাস করার জন্য, তা আমরা ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। পদ্মাপাড়ার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মণ্ডলের পাড়ায় 22% জমির ওপর 7টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। সেখানে কৃষিকাজ, হাঁস মুরগি, ছাগল পালনের সাথে গরুর খামার করারও চেষ্টা করছে তারা। তৃতীয় লিঙ্গের এই বাসিন্দারা যে এখন স্বাভাবিকভাবে সমাজের সাথে, মূল স্রোতের মানুষের সাথে মর্যাদার সাথে বসবাস করছে, এই জন্য আমরা আনন্দিত। নিজস্ব ঠিকানা তৈরি হয় এখন অর্থনৈতিকভাবেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে হিজড়া জনগোষ্ঠী। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। উপকূলীয় জেলার সাতক্ষীরায় বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে জেলার 4টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফিরোজ আহমেদ স্বপন, আসাদুজ্জামান বাবু, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক ও SM আতাউল হক। শেখ হাসিনার উন্নয়নের কারণে 4টি আসনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী দলটি। জাতীয় পার্টিও জয়ে আশাবাদী, তবে ভোটের মাঠে নেই বিএনপি। প্রতিনিধি GM মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শোভা। সুন্দরবনের কোল ঘেঁষা উপকূলীয় জেলা সাতক্ষীরা। আইলার ক্ষত কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে সুন্দরবন, ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চিংড়ি আর সাদা মাছের ঘের। চিংড়ি যেন এই অঞ্চলের সাদা সোনা। এখানকার বহু মানুষের কর্মসংস্থান এই ঘেরগুলোতেই। গত 1.5 দশকে সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে সীমান্ত জেলাটি। যোগাযোগ অবকাঠামোয় রীতিমতো ঘটে গেছে বিপ্লব। শহরের বাইরে দিয়ে বাইপাস সড়কটি হওয়ায় কমেছে যানজট। কয়েকশো কিলোমিটার গ্রামীণ সড়কে কমেছে পায়ে হাঁটার কষ্ট। মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হওয়ায় স্বাস্থ্য শিক্ষায় ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন। নির্মাণের অপেক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভোমরা স্থলবন্দরটি ভূমিকা রাখছে আমদানি রপ্তানি বাণিজ্যে। শোভা বাড়িয়েছে সুউচ্চ আদালত ভবনটি। 1.5 দশকের উন্নয়নের ডামাডোলে দেশের অন্যান্য জেলার মতো সাতক্ষীরাতেও বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন নির্বাচনে উন্নয়নকেই মূল বিষয় ধরতে চান ভোটাররা। সেই সাথে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও চান তারা। যারা সাতক্ষীরার মানুষের এই চাহিদা পূরণ করবে সেই ধরনের এমপি আমরা চাই। সবচাইতে বড় উন্নয়ন হচ্ছে আমাদের প্রাণের পদ্মা সেতু, যে পদ্মা সেতুতে আজকে সাতক্ষীরা থেকে আমাদের পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় যেতে অত্যন্ত কম সময় লাগে, যেটা আগে অত্যন্ত কষ্ট এবং দুঃখের বিষয় ছিল। আমরা গরিব দুঃখী যত মানুষ আছি আমরা সবাই জানতে পারছি যে কেমনভাবে এই বাংলাদেশ উন্নয়ন হয়েছে। বাইপাস সড়ক বা নলতায় হসপিটাল, এটার জন্য আমরা এই সরকারের পক্ষে খুশি খুব। আর আমরা এত উন্নয়ন আমাদের জীবনে কোনো সরকারের দেখি নাই। জেলার বিশিষ্ট জনেরা বলছেন এবারের নির্বাচনে ভোটারদের বিবেচনায় প্রাধান্য পাবে উন্নয়ন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি যদি এভাবেই চলেন এবং তিনি যে ব্রত নিয়ে চলছেন, বাংলাদেশ পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। জেলার 4টি আসনের 3টিতে আওয়ামী লীগ, আরেকটিতে জোটসঙ্গী ওয়ার্কার্স পার্টির এমপি। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সেরে ফেলেছে আওয়ামী লীগ। তাদের বিশ্বাস এবারও সাতক্ষীরার মানুষ নৌকার পক্ষেই থাকবে। আমরা বিশ্বাস করি যে আগামীতে বাংলার মানুষ, সাতক্ষীরা জেলার মানুষ আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে 5মবারের মতো প্রধানমন্ত্রী করে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক ভূমিকা পালন করবে। এদিকে জেলা বিএনপি তাকিয়ে আছে কেন্দ্রের দিকে। সুষ্ঠু ভোটে জয়ের আশাবাদী তারা। সিভিল বিলে নিরপেক্ষ ভোটে হলে সাতক্ষীরা জেলায় 4টি সিট আছে। এই 4টি সিটের মধ্যে 4টাকে জয়লাভ করবে বিএনপি ইনশাআল্লাহ। এটা মন এবং অন্তর দিয়ে বলতে পারি। জাতীয় পার্টিও জয়ের ব্যাপারে আশাবাদী। অন্য রাজনৈতিক দলের অবস্থান থেকে জাতীয় পার্টির অবস্থান অনেক ভালো, মানুষের কাছে গ্রহণযোগ্য। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান ভোটাররা, তাই তো ভোট উৎসবের অপেক্ষায় সাতক্ষীরাবাসী। ফারজানা শোভা, 21 টেলিভিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় চট্টগ্রামের 5টি আসনে এসেছেন নতুন মুখ। বিতর্কিতদের বাদ দেওয়ায় দলে ভাবমূর্তি বেড়েছে এবং সরকারের 1.5 দশকের যুগান্তকারী উন্নয়ন ভোটাররা বিবেচনায় নেবেন বলে মনে করছেন মহানগর নেতারা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চট্টগ্রামের 16টি আসনের 14টিতেই গত নির্বাচনে বিজয়ী হয় আওয়ামী লীগ। বাকি 2টিতে আছেন 14 দলসহ মহাজোটের শরিকদের সংসদ সদস্যরা। ওই 2 আসনেও এবার দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগের দখলে থাকা আসনগুলোর 3টি ছাড়া 11টিতেই মনোনয়ন পেয়েছেন পুরনোরা।
গ্রহণযোগ্যতা হারানো সংসদ সদস্যদের ছিটকে পড়া এবং নতুন পুরনোর সংমিশ্রণকে ইতিবাচক হিসেবে দেখছেন মহানগর নেতারা। এতে দলের ভাবমূর্তি আরও বাড়বে বলছেন তারা। অনেক বিতর্কিতদের মধ্যে কেউ কেউ বাদ করেছে, যেটা দ্বারা মানুষের মধ্যে একটা আস্থার ভাব পরিলক্ষিত হয়েছে। অতীতে যে কোনো সময় চাইছে চট্টগ্রাম মহানগর এখন অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত। সরকারের উন্নয়ন মহাযজ্ঞে আবারও নৌকায় ভোট দেবেন মানুষ, মন্তব্য চট্টগ্রামের মেয়রের। আমি মনে করি এখানে মানুষ প্রস্তাবভাবে আওয়ামী লীগকে নৌকাকে ভোট দেবে এবং পরবর্তী সরকার গঠনে সহায়তা করবে। বিএনপি সহ কিছু দলের বয়কট ষড়যন্ত্র ভোট ঠেকাতে পারবে না বলেও মনে করেন নেতারা। দুঃখজনকভাবে আমাদের দেশে আওয়ামী লীগের বিরোধী শক্তিশালী বিরোধী দল যারা, তারা ইলেকশনে আসে না আসে তারা দেশের একটা বিরাট ক্ষতি করতেছে। নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকলেও দলে কোনো বিরোধ নেই। প্রার্থীদের জেতাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও আওয়ামী লীগ নেতাদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। নিচে আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শুল্ক ফাঁকি দিয়ে চোরা পথে আসছে চিনি, নামি দামি ব্র্যান্ডের নামে জালিয়াতি করে বিক্রি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। শুল্ক ফাঁকি দিয়ে চোরাপথে চিনি আনে বিভিন্ন সিন্ডিকেট। ভারত থেকে আসা নিম্নমানের এসব চিনি এস আলম সহ বিভিন্ন ব্র্যান্ডের নামে পাইকারি বাজারে বিক্রিও করত তারা। কুমিল্লা সীমান্তে এমন একটি চক্রকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। এস আলম রিফাইন্ড সুগার পণ্যটির উচ্চমান ও দাম সহনীয় হওয়ায় অনেকদিন ধরেই এটি নকল করতে তৎপর ছিল অসাধু একাধিক চক্র। এবার তেমনি এক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। পার্শ্ববর্তী দেশ থেকে চোরাপথে চিনি এনে এস আলম ব্র্যান্ডের নামে তা পাইকারি বাজারে বিক্রি করত এই চক্র। এসব চিনি কুমিল্লার সীমান্তের কাঁটাতার গলিয়ে দেশে নিয়ে আসত চোরাকারবারির দল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চোরাকারবারি চক্রের 3 সদস্যকে আটক করে সোমবার। জব্দ হয় কয়েকশো বস্তা চিনি। সীমান্তের ওপার থেকে সস্তা মানের চিনি এনে কুমিল্লার মমিন ট্রেডার্সের মাধ্যমে দেশের বাজারে তা সরবরাহ করত চক্রটি। ইন্ডিয়া থেকে মাধ্যমে মমিন ট্রেডার্স আসে, ওরা 250 ট্রেডার্স খুশিদ মিয়ার কাছে বিক্রি করে। ওই থেকে 250 ট্রেডার্সে ফেনী, ইসমাইল বাজার আর সাকতাই জমজান ট্রেডার্স, শহীদ ট্রেডার্স আর আলমদিনা ট্রেডার্স এদের কাছে বিক্রি করে। প্রতিদিন 300-400 বস্তা মাল নামে। এটা ঢাকা শহর বিভিন্ন জায়গায় সেল দেয়। এটা ভারতীয় সিন্ডিকেটের মাধ্যমে নামে। পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, অসাধু চক্রটি কুমিল্লা সীমান্ত গলিয়ে নিম্নমানের এসব চিনি দেশে আনত। ইন্ডিয়া হতে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা দিয়ে সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মানে প্রতিদিনই যে 400 থেকে 500 বস্তা চিনি ঢুকে ওই চোরাকারবারিদের যে প্রধান মাসুদ সহ 3 চোরাকারবারিকে আমরা কমলাপুর এবং আশপাশ এলাকা অভিযান চালিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা তাদের গ্রেপ্তার করেছি। চোরাপথে আনা এসব চিনি এস আলম সহ অন্যান্য ব্র্যান্ডের নামে বাজারে বিক্রি করত তারা। ইন্ডিয়া থেকে চিনিটা আনেন, এনে তারা কোনো প্যাকেটের গায়ে লেখে ইগলু, কোনো প্যাকেটের গায়ে এস আলম, কোনো প্যাকেটের গায়ে দেশবন্ধু এবং মেঘনা ফ্রেশ এগুলি লেখে। তখন তো মানুষ মনে করে যে এটা বোধহয় বাংলাদেশের চিনি, ভালো চিনি, এটা মনে করে কিনে। কিন্তু আসলে একদিকে আমাদের যে ক্রেতা তারাও প্রতারিত হচ্ছে, অন্যদিকে আমাদের শিল্প কারখানাগুলি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। সামান্য লাভের আশায় দোকানীদের ক্ষতিকারক ও নিম্নমানের এসব চিনি বিক্রি না করার অনুরোধ জানান গোয়েন্দারা। ক্রেতাদেরকে যেন হয়রানি না করে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের সংবাদ। ঢাকা ও চট্টগ্রামে 12 লাখ প্রিপেইড মিটার স্থাপনে জাপানের জেডিসিআই এর সাথে সমঝোতা চুক্তি সই করল জ্বালানি বিভাগ। জাপানের প্রযুক্তি ও ঋণ সহায়তায় এসব মিটার বসানো গেলে গ্যাসের অপচয় কমবে।
এ অতিরিক্ত গ্যাস অনায়াসে শিল্প কারখানায় ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ জানিয়েছেন জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এখন দেশে ৩০ লাখ এ ধরনের প্রিপেইড মিটারের চাহিদা রয়েছে। জাপানি ব্যাংকের সাথে চুক্তি হলে প্রকল্পটি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা হবে। এই মুহূর্তে এটা আমাদের খুবই প্রয়োজন ছিল, কারণ আমাদের প্রায় ৩০ লক্ষ মিটার লাগবে, বিশেষ করে গ্যাস সেক্টরে। আমরা জাপান ব্যাংক, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি তিনজনের সহযোগিতায় আমরা চেষ্টা করছি প্রায় পুরো গ্যাস সেক্টরে সমস্ত ডিস্ট্রিবিউশনে আমরা মিটার লাগাই দেব, যাতে কোনো রকম অপচয় না হয়, সাশ্রয়ী মূল্যে যেন সবাই বিদ্যুতের জ্বালানির বিল দিতে পারে। আগামী বিপিএল দিয়ে মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন ক্রিকেটের বাইরে থাকা তামিম ইকবাল। বনানীতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে জানুয়ারি পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম। এদিকে বিসিবি ছাড়ার ইঙ্গিত দিলেন নাজমুল হাসান পাপন। পারভেজ খোকনের রিপোর্ট। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজেকে গুটিয়ে নেন। কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও খেলবেন না এই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার গুলশানের বাসায় বৈঠকে বসেন তামিম। সেখানে দুজনের মধ্যকার আলোচনা নিয়ে কিছুই বলেননি তামিম। তবে জাতীয় দলের বাইরে থাকা তামিমের সঙ্গে কি বিষয়ে কথা হয়েছে সেই সবের পাশাপাশি নিজের মেয়াদ নিয়েও কথা বললেন বিসিবি সভাপতি। একটা হচ্ছে আমার সময় নাই, আর দ্বিতীয়টা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা মানুষ পছন্দ করবে না। সো ওখানেই কিন্তু আমার ইন্ডিকেশনটা ছিল। সো আমি যেটা বলছি আপনাদেরকে যে এখনও তামিমকে আমি সেটাই বলেছি যে তুমি তো জানো আমি তোমাদের সাথে এখন আর আগের মতো নাই। আগে প্রথম 2 টার্ম আমি একেবারে টিমের সাথে টোটালি ইনভলভ ছিলাম, এখন আমি ছেড়ে দিয়েছি। এখন এগুলোর মধ্যে যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা দায়িত্ব পালন করবে, তাদের কোনো অসুবিধা হলে আমার কাছে আসবে। আমি বলেছি ওদেরকে সবসময় আমি হেল্প করব। নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম ইকবাল। বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য বিপিএল এর পরে জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। আফটার ডিসকাসিং আ লট অফ থিংস উইথ দ্য প্রেসিডেন্ট and the board, যেহেতু ওনারা একটা জিনিস বলেছেন, I need to respect that as well. So we'll wait till January and let me play the BPL and then দেখা যাক কি হয়, then we'll have another discussion for sure. পারভেজ খোকন, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রওশনকে বাদ রেখেই 289 আসনে প্রার্থী দিল জাতীয় পার্টি, ঢাকা ও রংপুরে জিএম কাদের। নির্বাচনী গণজোয়ার চায় আওয়ামী লীগ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের জন্যই স্বতন্ত্র প্রার্থীর অনুমতি। নির্বাচনে থাবা বসিয়েছে বিদেশি শক্তি, সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের বিকল্প নেই, সাফ জানালেন সিইসি। অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্যের ব্যবহার নয়, উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।